দিনে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামোটা আলোচনা করেছিলাম, তাই তো? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক কাঠামোয় কি কি ছিল প্রধানত? এক্ষুনি ধরে নেবো, সমস্যা নেই। প্রধানত ছিল তিনটে শ্রেণী ছিল, তাই তো? প্রথম শ্রেণীতে ছিল যাজকরা, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাতরা, তৃতীয় শ্রেণীতে ছিল বুর্জোয়া নিম্নবর্ণের যারা লোকজন, ভূমিদাস, ভাগ চাষী, তারা সবাই ছিল হচ্ছে তৃতীয় শ্রেণীতে, তাই তো? এইবার হচ্ছে এর পরবর্তী যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফ্রান্সের এই যে ফরাসি বিপ্লব। আচ্ছা, এখন পড়তে হবে না, যখন আমি ধরবো তার আগে 2-3 মিনিট নয় ছেড়ে দেবো, তখন দেখে নিবি একবার করে। পড়া কিন্তু সবার বাড়িতে করতে হবে, এখানে শুধু একবার দেখে নিয়ে পড়া দিতে হবে, এখানে পড়ার সময় পাবি না তোরা। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা ফরাসি বিপ্লবটা যদি দেখি কত সালে হচ্ছে, 1789 সালে। সেই সময় থেকে আমাদের যে ফরাসি বিপ্লবটা কি জন্য হলো, যে কোনো বিপ্লব হওয়ার আগে তাদের চিন্তা ভাবনা, ভাবধারা, মানুষের জীবনযাপন সবকিছুর মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। সেই আমূল পরিবর্তনের ফলেই কিন্তু বিপ্লবটা ঘটে, যে কোনো বিপ্লব ঘটে। এই বিপ্লব, ফরাসি বিপ্লব ঘটার ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের অনেকগুলো দার্শনিক রয়েছে, সাহিত্যিক রয়েছে, তারা যে লেখালেখি করছে, বিভিন্ন সংবাদপত্র, সাময়িক পত্র, তাদের নিজস্ব গ্রন্থ, পুস্তক, তার মাধ্যমে সাধারণ মানুষজন জেগে উঠছে যে এই যে অসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র, তাই তো? ফ্রান্সে বারবার একটা কথা ফিরে আসছে না, যে প্রাচীন কাল থেকে যে নিয়ম নীতি চলে চলে আসছে, যে যাজক বলো, অভিজাত বলো, এরা সবসময় অত্যাচার করবে, এই নীতির বিরুদ্ধে একটা বিশাল পরিমাণ লড়াই, তাই তো? এইটার বিরুদ্ধে আমাদের এই যারা রয়েছে, দার্শনিক রয়েছে, সাহিত্যিক রয়েছে, তারা অনেক লেখালেখি করছে। সেইটার দ্বারা সাধারণ মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা হচ্ছে বা একটা বিপ্লবের মতাদর্শ গড়ে উঠছে। তার ফলেই কিন্তু ফরাসি বিপ্লবটা ঘটেছে। তাহলে ফরাসি বিপ্লবের যে সমস্ত দার্শনিক বা মনীষী বা সাহিত্যিকদের কথা আমরা জানবো, তাদেরকে যদি আমরা পরপর দেখতে চাই, কতগুলো নাম একদম পুরো ফ্রন্ট লাইনে পাবো। কার কার পাবো? প্রথমে মন্তেস্কু বলে একজন রয়েছে, রুশো রয়েছে, ভলতেয়ার রয়েছে, এদের সবাইয়ের কথা আমরা পাচ্ছি। তাহলে প্রথম বলা হচ্ছে মন্তেস্কু। তিনি কি বলছেন? আমাদের যে ফরাসি রাজারা যে বললো যে আমরা হচ্ছে দৈব সত্ত্বের অধিকারী, দেবতারা আমাদেরকে দান করেছে বা পাঠিয়েছে, দেবতারা আমাদের উপর, দেবতার হাত রয়েছে, এই দৈব সত্যের বিরুদ্ধে কথা বললো মন্তেস্কু। ঠিক আছে। রুশো যে রয়েছে, রুশোকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়, তোমরা তো জেনে থাকবে। মানে বর্তমান যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সেই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক হচ্ছে রুশো। আর রুশো ফরাসি বিপ্লবে কি অবদান রেখেছে? তার সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা বই রয়েছে। সেই সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তিনি নতুনত্বকে নেওয়ার জন্য বা নতুন করে সমাজ ব্যবস্থা সাজানোর জন্য তিনি কথাবার্তা বলেছেন। ঠিক আছে, রুশোর কথা এখানে বলেছে। মন্তেস্কুর যে বিখ্যাত গ্রন্থ রয়েছে স্পিরিট অফ লজ, সেখানে কি কি বিষয় রয়েছে সেগুলো আমরা জানবো। এই বইগুলো সবাই দাগ দিয়ে রেখে নিয়ে নেবে। ভলতেয়ারের কাঁদিদ আর ফিলোসফিক্যাল স্ট্যাটাস, সেটাকে লেটার্স একটা বই রয়েছে, সেইটা নেবে তোমরা। আচ্ছা, তারপরে কি হচ্ছে? মন্তেস্কু ধনবন্টন। আর যে ফরাসি বিপ্লবের সময় আজকে যেটা আলোচনা করব, সেখানে দেখবে তিনটে স্টেটের থার্ড স্টেট যারা ছিল, তারা ছিল সর্বসাধারণের ভোটাধিকার, মানে মাথা পিছু ভোটাধিকার, এই সম্পর্কে আমাদের মন্তেস্কু কথা বলেছে। অ্যাডাম স্মিথ হচ্ছে বাণিজ্যের পক্ষে কথা বলেছে, অবাধ বাণিজ্য নীতির কথা বলেছে বারবার করে। আচ্ছা, তারপরে কি রয়েছে? এই সময় যে বিভিন্ন সাময়িক পত্র আর সংবাদপত্র প্রচলিত ছিল, সেইটা সম্পর্কে আমরা জানতে পারি কিভাবে আমাদের মতাদর্শটা গড়ে উঠলো। বলা হয় থাকে 1777 খ্রিস্টাব্দে, যেখানে ফ্রান্সে প্রায় 35টা কাগজ ছিল, মানে 35টা পেপার, আমাদের যে পেপার হয় আনন্দবাজার, বর্তমান, এই সময়, এবেলা, তা হচ্ছে কলম, অনেক পত্রিকা আছে, তো ফ্রান্সে 35টা পেপার ছিল। আর বিপ্লবের প্রাগ মুহূর্তে সেটা হয়ে গেছে 177 খানা, অনেক জায়গায় দেওয়া রয়েছে 169টা। বুঝতে পারবে? বিশাল একটা চেঞ্জ হয়নি? অনেক নতুন নতুন সংবাদপত্র হয়েছে, কেন? মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, বিপ্লবের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে এইখানে একটা নতুন করে একটা নতুন ঘটনা ঘটছে, ভালো করে দেখো। নিম্নবর্ণের যারা লোকজন বা মধ্যবিত্ত যারা আমরা জেনেছি, তারা বুর্জোয়া, বুর্জোয়ারা তো বিপ্লব করছে, তার সঙ্গে অভিজাতরা জুড়ে গেছে। অভিজাতরা কি বিপ্লব করার কথা? ওরা তো রাজার সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল, তাই না? অভিজাত কয় রকমের ছিল আমরা আগের দিন আলোচনা করেছি, 2 রকমের। একটা হচ্ছে বংশানুক্রমিক অভিজাত, একটা হচ্ছে পোশাকি অভিজাত। এই অভিজাতরা অনেকে বিপ্লবের সঙ্গে জড়িয়ে পড়েছে। কেন জড়িয়ে পড়েছে? চতুর্দশ লুই যখন রাজা ছিল, তারপর পঞ্চদশ লুই এলো, ষোড়শ লুই এলো। ষোড়শ লুই কিন্তু অতটা বাজে রাজা নয়, কিন্তু ও কিন্তু প্রজা হইতে এসেছিল, মানে যা চাইতো যে আমার দেশের জনগণের যাতে উন্নতি সাধন হয়। বুঝতে পেরেছো? ও এবার আসার পরে ও কি করছে? চেঞ্জ করতে চাইছে, বলছে অভিজাতদের বিভিন্ন কর টর দিতে হবে, তোমরাও সব করো, শুধুমাত্র থার্ড স্টেটের উপর আমি চাপাতে পারবো না। তখন অভিজাতরা ষোড়শ লুইয়ের বিরোধিতা করা শুরু করছে। বুঝতে পারছো কন্ডিশনটা কি হচ্ছে? মানে একটা সময় মনে করো এখানে কি হলো, আমরা পড়া ধরছি না, অনেক দিন যাওয়ার পড়াশোনা ধরছি না, এরকম সব করে রেখেছি, তোমরা বিশাল ঘোরাঘুরি করছো। হঠাৎ করে এসে যদি একদিন আমি বলি আজকের থেকে তোমাদের পড়া দিতে হবে, তোমাদের মনে একটা বিদ্রোহের একটা সঞ্চার হবে, যে না আমরা পড়া দেবো না, আমরা কিছু করবো না, এরকম ব্যাপার।
বিষয়টা এরকম, অভিজাতদের তো এতদিন কোনো ট্যাক্স নিচ্ছিল না, বরং অভিজাতরা লোকজনের কাছ থেকে টাকা পয়সা তুলছিল, তাই তো। পরে দেখা গেল কি করলো রাজা, কি করলো, অভিজাতদের থেকে টাকা পয়সা চাইছে, এবার কর চাইছে। তখন অভিজাতদের মনে বিদ্রোহ ঘটছে, ওরা তখন নিচু তলার যারা বিদ্রোহ করেছে তাদের সঙ্গে গিয়ে যোগদান করেছে। আর সংস্কারের জন্য কি করেছে, অনেকগুলো মন্ত্রী করেছে। এই মন্ত্রীগুলো পরপর যদি আমরা জেনে রাখি, আমাদের এই ষোড়শ লুই প্রথমে একজন অর্থমন্ত্রী হিসেবে একজনকে নিয়োগ করলো, যার নাম হচ্ছে তুর্গ। ঠিক আছে, তুর্গ এসে মাত্র কি করেছে, অভিজাতদের উপর বিভিন্ন কর চাপিয়েছে, বিভিন্ন ধরনের কর বলেছে অভিজাতদের এই কর দিতে হবে, আমার অর্থনৈতিক সংকটটা কাটাবো বলে সে কাজ করেছে। করার পর অভিজাতরা যখন সেই ষোড়শ লুইয়ের একজন রানী ছিল, যার নাম হচ্ছে মারি আতোয়ানেত, যে ভীষণ মিতব্যয়ী ছিল, বিশাল টাকা পয়সা খরচা করতো, পার্টি দিত বিশাল বড় বড়, তো সেইগুলো হচ্ছে সে করতো। তার সঙ্গে অভিজাতরা মিলে এই তুর্গকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। দিয়ে আরেকজন অর্থমন্ত্রী হচ্ছে, তার নাম হচ্ছে নেকার। ঠিক আছে, নেকারও অর্থমন্ত্রী হয়েছে। নেকারও অনেকগুলো এবারে প্রথম প্রথম ওই দানিদের কথাবার্তা শুনে চলছে, তারপর উনিও দেখছে রাজত্বকে যদি বাঁচাতে হয় টাকা লাগবে, তো বলে উনি ফের আবার কর চাপাতে শুরু করেছে অভিজাতদের উপরে। আবার নেকারকে সরিয়ে দিও, দেওয়ার পর একজন অর্থমন্ত্রী, তার নাম হচ্ছে ক্যালন। তার নাম ক্যালন। ক্যালন অর্থমন্ত্রী হয়েছে, ও অনেকগুলো সংস্কারের চেষ্টা করছে। করার পর আর একজন হয়েছে, তার নাম হচ্ছে ব্রিয়েন। এইবার এইটা লিখে লিখে বোঝানোর একটাই মানে, দেখো একটা রাজ্যের বা একটা দেশের কেমন একটা দেউলিয়া অবস্থা, যে মন্ত্রীর পর মন্ত্রী শুধু পাল্টাতে হচ্ছে। মনে করো আমাদের এইখানে এখন ইংরাজিটা পাচ্ছ না তোমরা কেউ, প্রথমে একটা মাস্টার নিয়ে এসছি, সে খুব পড়াশোনা করাচ্ছে, করতে করতে পড়া ধরার চেষ্টা করছে তোমাদের, তাহলে মাস্টার ভালো লাগে, আমাদের ভালো লাগে না, সবাই মিলে একটা বললে পড়ার পর ফের আমি চেঞ্জ করে আরেকজনের নিয়ে এলাম, ফের সেও কিছুদিন তোমাদের কথা মতো চলছে, পড়া ধরে না, সেও যখন দেখছে যে পরীক্ষায় এবার রেজাল্ট ভালো করাতে হবে, ফেঁসে যাবো, তখন সে আরেকটু ভালো করে তোমাদের পড়াচ্ছে, তখন ফের তোমরা এবার রেগে যাচ্ছ, তোমাদের মারধর করছে, তোমরা বলো স্যার ও ভালো লাগে না, ইংরেজি স্যার কিছু বুঝতে পারছি না আমরা, ফের একটা চেঞ্জ করা হলো। এইভাবে করা হচ্ছে, মানে প্রথম যে অর্থমন্ত্রী হিসেবে আসছে সে সবার কথা শুনে চলছে, তারপর তো দেখছি রাজত্বটা তার বাঁচাতে হবে, তো অর্থমন্ত্রীর তো মেন কাজ, টাকা না থাকলে কোনো কাজ হবে কি, টাকা যদি না থাকে একটা সংসার চলবে, একটা প্রতিষ্ঠান চলবে, আমাদের প্রতিষ্ঠানে যদি তোমরা শুধু পড়তে আসো ওই দিন, আর টাকা পয়সার কোনো গল্প নেই, তাহলে এই লাইট বলো, টিচার বলো, এই খরচাপাতি চলবে আমাদের, মেন তো অর্থটা দরকার। ওই জন্য বারবার অর্থমন্ত্রী চেঞ্জ করতে হচ্ছে, হয়েও রোগ সারানো আছে। তার মানে অ্যাকচুয়ালি ইংরাজির রোগটা কাদের, তোমাদের, টিচারের রোগ নয়। ঠিক তেমন ফ্রান্সের রোগটা কাদের, অভিজাতদের, রোগটা অর্থমন্ত্রীর নয়। একটা মন্ত্রী চেঞ্জ করতে পারবে না, কিন্তু বুঝতে পারছো কেসটা কি বললাম, ওটা আমি উদাহরণ দিয়ে বললাম, তোমরা যথেষ্ট ভালো পড়াশোনা করো আমি জানি। তো পরবর্তী হচ্ছে কি, এইখানে বলা হচ্ছে, এইবার হচ্ছে এখানে একটা নতুন ঘটনা ঘটেছে, ভালো করে শোনো। এইবার আমাদের রাজা ষোড়শ লুই, গল্পটা ভালো করে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পড়বে, ওই জন্য বলছি শুনে নাও। তাহলে ষোড়শ লুই এবার কি করেছে, ফ্রান্সের যে সংবিধান সভা রয়েছে, স্টেট জেনারেল, ঠিক আছে, সে স্টেট জেনারেলে অধিবেশন ডেকেছে। তার আগে পর্যন্ত 175 বছর সেটা বন্ধ ছিল। এমন সিস্টেম জানো, মনে করো একটা বড় বিল্ডিং রয়েছে, হ্যাঁ, সেখানে সবাই মিলে বসে বসে আলোচনা করে কিভাবে অর্থ আদায় করা হবে, কিভাবে নতুন নতুন কর্মসূচি নেওয়া হবে, ফ্রান্সের কি কি উন্নয়ন হবে, সব এমপিরা বসে বসে আলোচনা করে, বাজেট পেশ হয় বা সবকিছু ওখানে আলোচনা হয়, যে দেশ কেমন ভাবে এগোবে। ধরো পাকিস্তানের সঙ্গে হঠাৎ যুদ্ধ হচ্ছে, আমাদের ওখানে প্রধানমন্ত্রী গিয়ে সেখানে যাবে, লোকসভায় যাবে, গিয়ে লোকসভায় সব অন্যান্য আমাদের এখানকার যারা আছে, মনে করো আমাদের প্রতিমা মন্ডল আছে, আরো যারা যারা এমপি রয়েছে, সব ওখানে বসে একসাথে আলোচনা হবে। রাজ্যের ক্ষেত্রে যেমন বিধানসভা রয়েছে, বিধানসভায় সবাই যায়, গিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আলোচনা হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো, টুকটাক ক্লিপ দেখেছো। তো সেই রকমই ডেকেছে সবার, ডাকার পরে কত বছর পরে এটা খুললো তাহলে স্টেট জেনারেলটা, 175 বছর পর। এইবার এখানে একটা ছোট মতো টুইস্ট আছে, কি টুইস্ট আছে, মনে করা হচ্ছে তিনটা শ্রেণী, তো প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। এইখানে কি নিয়ম ছিল, যে প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট, তো সব ব্যাপারে একটা করে ভোট, মাথা পিছু ভোট নয়, প্রথম স্টেটে একটা ভোট দেবে, দ্বিতীয় স্টেটে একটা ভোট দেবে, তৃতীয় স্টেটে একটা ভোট। কোন স্টেটের লোক বেশি বলো তো, তৃতীয় স্টেটের লোক বেশি। তাহলে যদি মাথা পিছু ভোট হয়, কারা জিতে যাবে, তৃতীয় স্টেট জিতে যাবে। কিন্তু সিস্টেমটা এরকম নয়, মনে করা হচ্ছে একটা নতুন কথা হলো, যে কাল থেকে আমাদের এখানে লবণ কর চালু করা হবে, নুনের ওপর কর চাপানো হবে। তাহলে মোট তিনটে ভোট, একটা প্রথম স্টেট, একটা দ্বিতীয় স্টেট আর তৃতীয় স্টেট। দুজন যদি বলে হ্যাঁ চাপানো হবে তাহলে চাপানো হবে, আর দুজন যদি বলে যে চাপানো হবে না তাহলে চাপানো হবে না। তিনটে ভোট, এটা তাহলে আমাদের দেখে মোটামুটি ওপর ওপর থেকে ভালো মনে হচ্ছে, ঠিক আছে তিনটে ভোট তিনটে ভোট। কিন্তু কি দেখো, দেখা যাচ্ছে প্রথম স্টেটের লোক 10 জন, টোটাল 10 জন লোকের একটা ভোট, দ্বিতীয় স্টেটের লোক ধরো 20 জন, ওদের 20 জন লোকের একটা ভোট, আর আমাদের দেখা যাচ্ছে তৃতীয় স্টেটে দেখা যাচ্ছে 1000 লোক, 1000 লোকের একটা ভোট হতে পারে। তাহলে যদি কেমন ভোট হওয়া উচিত, যে লবণ কর হবে কি হবে না, সবাই ভোট দিক, মাথা পিছু ভোট দিক, দিলে যারা জিতবে সেই অনুযায়ী হবে, তাহলে কারা জিতে যাবে, তৃতীয় স্টেট যেটা চাইবে সেটা জিতে যাবে। এই কাণ্ড করে হচ্ছে
ওই যে আমাদের স্টেট জেনারেল সভা, সেটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তৃতীয় স্টেট প্রধানত কি চাইছে, মাথা পিছু ভোটাধিকার চাইছে। রাজা ওই জন্য এবারে অভিজাতরাও বলছে না, মাথা পিছু ভোটাধিকার দেওয়া যাবে না, মাথা পিছু ভোটাধিকার দিলে কি হবে, তৃতীয় স্টেট জিতে যাবে, এই দুটো স্টেটে কোনো যোগ্যতা থাকবে না। ওই জন্য ওরা কি করলো, এটা বানচাল করে দিতে আছে। রাজা তখন কি করলো, অনেকগুলো সভাকক্ষ তালা দিয়ে দিয়েছে, যে নিচু শ্রেণীর লোকেরা যেখানে বসে, যে ঘরগুলোতে বসে, সেই ঘরগুলো তালা দিয়ে দিয়েছে। লোকগুলো গিয়ে সকালবেলা রেগে গেছে খুব, কেন তালা দেওয়া বলে ওরা বিশাল রেগে গিয়ে আন্দোলন করছে। করতে করতে ওই যে বাস্তিল দুর্গ, যেখানে আমাদের এই ভোটটা হওয়ার কথা ছিল, মানে যে সভাটা হওয়ার কথা ছিল, তার পাশে টেনিস খেলার মাঠ আছে। কিসের মাঠ আছে, টেনিস খেলার মাঠ। সেই মাঠে সবাই জড়ো হয়েছে। ওই দুজনের নেতৃত্বে, একটা নাম মিরাবো, একজন নাম আবেসিয়াস, এদের দুজনের নেতৃত্বে লোকজনরা শপথ নিয়েছে, তৃতীয় শ্রেণীর লোকজনরা, যে যতদিন না আমরা ফ্রান্সের একটা নতুন শাসন প্রণালী চালু করব আর মাথা পিছু ভোটাধিকার চালু করব, ততদিন পর্যন্ত আমরা একটা আন্দোলন চালাবো। এই যে শপথ, এটা ইতিহাসের টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এই টিকাটা বিভিন্ন স্কুলে পড়ে, 2 নম্বর 3 নম্বরের একদম পড়ে থাকে। তাহলে কি বললাম, টেনিস কোর্টের শপথটা কি, ফ্রান্সের যে স্টেট জেনারেলের সভা বানচাল হওয়ার পরে তারা একটা টেনিস কোর্টের মাঠে গিয়েছে, গিয়ে সেখানে শপথ নিয়েছে যে ফ্রান্সের জন্য আমরা একটা নতুন শাসন প্রণালী চালু করব আর মাথাপিছু ভোটাধিকার চালু করব। এই যে শপথ, সেটা আমাদের হচ্ছে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এবার এখানে অনেকগুলো হচ্ছে আমাদের ডেটা রয়েছে, যেগুলো আমরা জেনে নেবো, যেগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। বলেছে এই যে সভা হয়েছিল 175 বছর পরে, যেখানে মোট সদস্য সংখ্যা ছিল 1214 জন। মোট সদস্য সংখ্যা কজন, 1214। এই 1214 জন মোট সদস্য। তার মধ্যে আমাদের হচ্ছে প্রথম স্টেটের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 308 জন। তাহলে ফার্স্ট স্টেটের সদস্য সংখ্যা কত, 308 জন। আচ্ছা, সেকেন্ড স্টেটের সদস্য সংখ্যা কতজন, সেকেন্ড স্টেটে হচ্ছে আমাদের 285 জন, 285। আর থার্ড স্টেটের সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 621 জন। ঠিক আছে, এই সদস্য সংখ্যা ছিল। এইবার হচ্ছে পৃথক পৃথক কক্ষে বসতে হতো। প্রথম স্টেট একটা ঘরে বসবে, দ্বিতীয় স্টেট একটা ঘরে বসবে, তৃতীয় স্টেট একটা ঘরে বসবে। এখানে কি বললাম, সম্প্রদায় পিছু ভোট হচ্ছে, কিন্তু যে কোনো বিষয় উঠবে, প্রথম স্টেটের লোকজনটা একটা ভোট দিতে পারে, দ্বিতীয় স্টেটের লোকটা একটা, তৃতীয় স্টেটের লোক একটা। কিন্তু সবচেয়ে বেশি লোকজন কোথায়, সব তো 97%। আগের দিন বলছিলাম আর একটা বই আছে 93%। 100-র মধ্যে 93 জন তো তৃতীয় স্টেটের লোক। মাথা পিছু ভোট হলে তারা প্রত্যেকবারই জিতবে, তাই না? তো সেই রকম একটা ব্যাপার। তো এইগুলো রয়েছে এখানে। আর মিরাবো আবেসিয়াসের কথা তো আমরা বলেছি, আর টেনিস কোর্টের শপথের কথা হয়েছে, টেনিস কোর্টের। আচ্ছা, এইবারে হচ্ছে এর ফলে টেনিস কোর্টের শপথের ফলে কি হলো, ফলাফলটা হলো কি, 27শে জুন হচ্ছে রাজা খুব ভয় পেয়ে গেছে, এত লোকজন রাজার বিরুদ্ধে হয়ে গেছে, টেনিস কোর্টে শপথ নিয়েছে, সেই জন্য তারা মাথা পিছু ভোটের দাবি মেনে নিয়েছে। এই যে বিপ্লবটা, এটা ইতিহাসে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। এই পর্যন্ত আজকে তোমাদের পড়া থাকবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।